ফেনীর ফতেপুর লেভেল ক্রসিংয়ে বিকল ট্রাককে সজোরে ধাক্কা দিল মালবাহী ট্রেন, বগি লাইনচ্যুত। ৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক। বিনিয়োগ উৎসাহিত করতে অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বাড়তে পারে বেসরকারি খাতে ঋণের পরিমাণ, প্রাধান্য পাবে জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্য এবং সহনীয় মুদ্রাস্ফীতি ধরে রাখা। ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেননি বেশিরভাগ বাড়ির মালিক, বলছে পুলিশ। তবে প্রচারণার ঘাটতিকে দুষলেন ভবন মালিক ও ভাড়াটিয়ারা। এবং টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের দুটি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত। পানিবন্দী 10,000 পরিবার, ডুবে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের নিয়মিত খবরের আগে আমরা জানিয়ে দিচ্ছি জাতীয় কিছু গুরুত্বপূর্ণ খবর। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের সাজা দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা বহাল রেখেছে আদালত। সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। এর আগে এ মামলায় নিম্ন আদালত 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস দেন এবং একই মামলার রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড এবং 40 কোটি টাকা জরিমানা করা হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুর্নীতি দমন কমিশন। ঘুষ হিসেবে আদায়ের পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে 2009 সালের 26 অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন দুদক। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের সাজা দিয়েছে আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চ তারেক রহমানের যে খালাস দেওয়া হয়েছিল, বিচারিক আদালত তাকে খালাস দিয়েছিলেন, সেই খালাসের রায়ের বিরুদ্ধে দুদক যে আপিল করেছিল সেই আপিলের রায় ঘোষণা করেছিল এবং রায়ে আদালত যেটি বলার চেষ্টা করেছিলেন যে যেহেতু একই মামলায় তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড এবং 40 কোটি টাকা জরিমানা করেছিল এবং সেই একই অভিযোগে কিন্তু তারেক রহমান খালাস দিয়েছিলেন বিচারিক আদালত। তো আজকে হাইকোর্টের যে দ্বৈত বেঞ্চ তিনি জানিয়েছেন যে তারা এই মামলায় তারেক রহমানের দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই দুর্নীতিগুলো করেছেন এবং এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতির একটি বিস্তর ব্যাখ্যা কিন্তু আদালত দিয়েছেন এবং কিছু গাইডলাইন দিয়েছেন এবং কিছু অবজারভেশনও দিয়েছেন এই রায়। এবং আদালত বলেছেন যে তারেক রহমান এই দায় থেকে আসলে দুর্নীতির এই অভিযোগ থেকে আসলে এড়াতে পারে না, এই জন্য তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের যে খালাস চেয়ে আপিল করেছিলেন সেই আপিলটি মূলত ডিসমিস হয়ে গেছে, অর্থাৎ খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এবং যদিও তার কিছু সাজার অর্থাৎ আর্থিক যে দণ্ড দেওয়া হয়েছিল 40 কোটি টাকা, সেই আর্থিক দণ্ডটা কমিয়ে 20 কোটি টাকা নির্ধারণ করেছিল এবং গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের দণ্ড সেটি এখন বহাল আছে। তো একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দুপক্ষের আইনজীবীরা যেটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন, যেহেতু এই মামলায় তারেক রহমান পলাতক, সুতরাং এই রায়ের বিরুদ্ধে তারেক রহমান সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন কিনা। যদিও তাদের পক্ষের যে আইনজীবী অর্থাৎ তারেক রহমানের আইনজীবী এই মামলায় পলাতক থাকায় কারণে এই মামলায় অর্থাৎ দুদকের আপিল শুনানিতে তারেক রহমানের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তাকে পলাতক দেখিয়ে এই মামলার মূলত আপিল শুনানি শেষ হয়েছে এবং 12 কার্যদিবস শুনানি শেষে আজকে রায় দিয়েছেন। এখন তারেক রহমানের আইনজীবী যেটি বলার চেষ্টা করেছেন, ফৌজদারি কার্যবিধি সংবিধানের বিভিন্ন বিধান দেখে পলাতক আসামিরা আসলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত হয়ে এবং আজকে যে রায় দিয়েছে সেই রায়টি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ পেলে এবং সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করেই মূলত এই রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকে হাইকোর্ট আরেকটি আদেশ দিয়েছেন এবং আদালত বলেছেন যে এই রায়টি কার্যকর করা হবে তখন যখন তারেক রহমানকে গ্রেফতার করা হবে বা তারেক রহমান আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন, তখন
মূলত আদালত যেটি বলার চেষ্টা করেছেন, বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন তারা যেন এই রায়ের বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দর্শক, এখন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান, যিনি এই মামলায় আপিল করেছিলেন তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে, আমরা এখন এই বিষয়ে সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে রায়ের জন্য দিন ধার্য ছিল মহামান্য হাইকোর্ট ডিভিশনের 17 নম্বর কোর্টে অ্যানেক্সের বিচারপতি এনায়েতুর রহিম এন্ড বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে ডিভিশন বেঞ্চে এটা কার্যতালিকা 4 নম্বর আইটেমে ছিল। মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। রায় হলো যে পলাতক আসামি তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড দিয়েছে মানি লন্ডারিং আইন 13 উপধারা 2-এ, এবং ওনাকে 20 কোটি টাকা ফাইন করেছেন। এবং ওনার বন্ধু জনাব গিয়াসউদ্দিন আল মামুন, যাকে বিচারিক আদালত 7 বছর সাজা দিয়েছিল, 40 কোটি টাকা ফাইন করেছিল, ওনার আপিলটা উনি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ডিভিশন, এবং ওনার 7 বছরের সাজা বহাল রেখেছেন। কিন্তু ওনার যে জরিমানা 40 কোটির জায়গায় সেটা করলো 20 কোটি। তার মানে হলো তারেক রহমানের 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা, এবং গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা। তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হাইকোর্ট ডিভিশন এই লন্ডারিং আইনের উপর ফিনান্সিয়াল ক্রাইম, অর্থ সংক্রান্ত পাচার সংক্রান্ত অপরাধের উপর একটা অনেক বড় অবজারভেশন দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন, এবং সেই পর্যবেক্ষণে বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে কিভাবে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে, এই ব্যাপারে একটা বিশদ অবজারভেশন দিয়েছেন। এবং এই অপরাধগুলো হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। এবং এই মানি লন্ডারিং, আপনারা জানেন এই অর্থ পাচার আইনটা হয়েছিল প্রথমে 2002 সালে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন প্রায় 50টিরও বেশি মামলা এখন পরিচালনা করে আসছে। তাতে আমাদের প্রথম হাইকোর্ট ডিভিশনে পর্যন্ত এসে একটি রায় বহাল থাকলো অর্থ পাচারের মামলা। কাজেই মাননীয় হাইকোর্ট ডিভিশনের যে অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশন দিয়েছে যে এখন সময় আসছে নতুন করে চিন্তা ভাবনা করার, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা আর অর্থ এই দুটো পাশাপাশি সিনোনিমাস। এই রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে অর্থ পাচারটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য সবাইকে কনসাস হতে হবে। এবং একটা জিনিস প্রমাণিত হলো, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নহে, সে যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন যদি কেউ ব্রেক করে আইন অনুযায়ী ট্রায়াল হবে, এবং ট্রায়াল হওয়ার পরে আদালত যে বিচার দিয়ে রায় দিবে সেটা সবাইকে মানতে হবে। আজকের আদালতের রায়ের মাধ্যমে আমি দেশবাসীকে শুধু এই মেসেজ দিতে চাচ্ছি যে হ্যাঁ, তারেক রহমান এই মামলায় আত্মসমর্পণ না করলে আপিল করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনাকে বলি, কোর্ট আদেশের শেষে বলে দিয়েছেন, মানে পুলিশকে ডাইরেকশন দিয়েছেন, অ্যান্টি কারাপশন কমিশনার ডাইরেকশন দিয়েছেন টু সিকিউর অ্যারেস্ট, ওনাকে গ্রেফতার করার জন্য। এবং এই রায়টা কার্যকরী হবে উনি যেদিন গ্রেফতার হবেন অথবা উনি যেদিন সারেন্ডার করবেন সেদিন থেকে এই রায়টি কার্যকরী হবে। এখন আপনারা প্রশ্ন করেছেন যে উনি আপিল করতে পারবে কিনা। হ্যাঁ, ওনার আপিল করার এখতিয়ার আছে। আপিল করার আগে ওনাকে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করে জেলে যেতে হবে কাস্টডিতে, কারণ এটা হাইকোর্ট ডিভিশনের রায়। এটা আপিল করতে হয়, লিমিটেশন হলো উইদিন 30 ডেজ, মানে 30 দিনের মধ্যে আপিল করতে হবে বিফোর দ্য অ্যাপেলেট ডিভিশন। হ্যাঁ, না, এটা আজকে থেকে গণনা হবে, কিন্তু এর সঙ্গে আপনি জাবেদা নকল পাইতে যে কয়টা দিন সময় লাগবে সেটা বাদ যাবে। তবে জাবেদা নকল পাওয়ার সময়টা হলো এই 30 ডেজ। লন্ডনে আছেন, ওনাকে আনার বিষয়ে দুদক কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা? আমরা রায়ের এখনো কপি পাই নাই। রায়ের কপি নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনকে আদেশে আমরা জানিয়ে দিয়েছি। দুর্নীতি দমন কমিশন অবশ্যই ব্যবস্থা নিবে, এবং তার আগে তো আমাকে রায়ের কপিটা পেতে হবে। হ্যাঁ, দর্শক, আপনারা শুনছিলেন যে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান তিনি বিষয়টি বর্ণনা করছিলেন, অর্থাৎ আদালত যে আজকে আদেশটি দিয়েছেন সেই আদেশটির বিস্তারিত বলছিলেন। তবে একটি বিষয় যেটি ক্লিয়ার ধারণা পাওয়া গেছে, এই রায়ের বিরুদ্ধে তারেক রহমান 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। তবে তার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে। এরপরে আইনজীবীর মাধ্যমেই এই রায়ের বিরুদ্ধে আত্মসমর্পণ করতে পারবেন। তো এই ছিল আসলে হাইকোর্ট থেকে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল এবং গিয়াসউদ্দিন আল মামুনের খালাস চেয়ে করা আপিলের রায়ের সবশেষ খবর। ইমতিয়াজ। অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের সাজা দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড বহাল রেখেছে আদালত। আর সেই খবরাখবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।
দেশব্যাপী অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে শান্তি সমাবেশ। এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দূর করলে পরে তাকে আমরা আরো রমণীয় হয়ে তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। ইসলামের সাথে এই ধরনের কার্যক্রমের কোনো যোগাযোগ নেই, এবং সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি হয় তাহলে 1 জুলাই যে আক্রমণ হলো সেই সময় তো তারাবির নামাজের সময় ছিল। নামাজ না পড়ে সে মানুষ হত্যা করাটা কোনোভাবেই ইসলামের সাথে সঙ্গতি মিলে না। ঈদের নামাজ পড়তে সকল মুসলমান যাবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই সময় ঈদের নামাজকে বন্ডল করে দেওয়ার জন্য মানুষ হত্যা করে নামাজিদেরকে সেখানে যে উদ্দেশ্যে যাওয়া হয়েছে সেটা তো কখনো ইসলামে গ্রহণ করতে পারে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যক্রমে যারা যুক্ত হচ্ছেন তাদের যে মূল কথা যা নিয়ে তারা প্রচার করছেন বা যাচ্ছেন, তাতে দেখা যাচ্ছে যে এইটা তাদের ঘোষিত লক্ষ্যের সাথে বাস্তবের কোনো সম্পৃক্ততা নেই। এবং এই বিষয়টা আজকে আর শুধু আমাদের দেশে 2টা ঘটনা ঘটছে বা আরো 1টা ঘটনা যদি ঘটে যায় এইরকম বিষয় নয়, আজকে সারা দুনিয়া জুড়ে এটা একটা বৈশ্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এইটা মুসলমান প্রধান দেশগুলোতেই এইসব বিষয়গুলো হওয়ার ফলে ওইসব দেশ তছনছ হয়ে গেছে। ইসলামের ইতিহাসের সব ঐতিহ্য, জ্ঞান চর্চা, গবেষণা এবং অগ্রগতির যে সমস্ত ইতিহাস ঐতিহ্য সেগুলো ইরাক, সিরিয়া কিংবা এই ধরনের যে দেশগুলো, সেই দেশগুলোর সমস্ত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গবেষণা, উন্নয়ন, মুসলমানদের ঐতিহ্য জাগরণ করবার, এগুলো এই গত কয়েক বছরে নস্যাৎ হয়ে গেছে। এবং সেখানে কোনো মানুষ নিরাপদ নেই। দেশ ছেড়ে মানুষ পালাচ্ছে। কীভাবে পালাচ্ছে আপনারা জানেন। রিফিউজি হয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে, না খেয়ে মরতেছে, সমুদ্রে ডুবে মরতেছে, গিয়ে আশ্রয় পাচ্ছে কিংবা আশ্রয় পাচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে। মানুষের কাছে প্রতিভাত হচ্ছে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম নয়, ইসলাম ধর্ম জঙ্গিবাদের ধর্ম, যা সঠিক নয়। এরকম একটা পরিস্থিতি নিয়ে আমাদের মানুষের কাছে এগুলো হাজির হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমরা কখনো মেনে নিতে পারি না, এবং এটা আমাদের সমাজের জন্য, আমাদের মানুষের জন্য কোনোভাবেই উপকার তো দূরের কথা, সাধারণ নিরাপত্তার জন্য এটা আমাদের অতি একটা বিপরীত একটা কার্যক্রম, যা আমরা গ্রহণ করতে পারি না, যা আমরা নিতে পারি না। সুতরাং আজকে এই বিষয়টা সম্পর্কে আমাদের সজাগ হওয়া, কার্যক্রম পরিচালনা করা, এই বিষয়টা জরুরি বিষয়। আমরা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে, আমাদের সরকার, দেশবাসী যে যেখানে আছেন সচেতন মানুষ সকলেই এই কার্যক্রমটার প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য প্রচেষ্টা নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনোভাবেই আমাদের দেশে এই জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং যে কোনোভাবেই হোক সেটা মোকাবেলা করবার ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে এবং হয়েছে। এবং যে পদক্ষেপ দেশব্যাপী অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে শান্তি সমাবেশ, আর সেখানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। 8 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে ঢাকা চট্টগ্রামের ট্রেন চলাচল। গত রাত 2:30টার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখনো বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। পুলিশ ও স্থানীয়রা জানায় গত রাতে ঢাকা চট্টগ্রাম সড়কের ফতেহপুর রেল ক্রসিং এর উপর স্টিলের পাত বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেন রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি লাইন থেকে ছিটকে পড়ে। এতে ঢাকা চট্টগ্রাম রেলওয়ে ও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকালে কুমিল্লার লাকসাম ও চট্টগ্রামের পাহাড়তলী থেকে 2টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। 4 ঘন্টার চেষ্টার পর রেললাইনের উপর থেকে ইঞ্জিনটি সরানো সম্ভব হয়। এতে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হলেও মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ট্রেনটা থামানোর জন্য লালবাতি দিছি, কিন্তু ট্রেন থামে নাই, অমান্য করে আসি ট্রাকটাকে মারা দিছি। 5 বছর ধরে ব্রিজটা এখানে হইতেছে, এখনো হইতেছে না, ঠিক আছে। 2টা ঘটনা হয়েছে, একটা বাস হয়েছে, এখন একটা ট্রাক হয়েছে, ঠিক আছে। এই ব্রিজের কারণে এখানে দুর্ঘটনা করতেছে। মানে জামের কারণে কোনো আনলোড করতে পারতেছি না, যাইতে পারতেছি না। তদন্ত সাপেক্ষে তাদের গাফিলতি ছিল কিনা এটা তারা ভালো বলতে পারবেন। তবে আমরা যেটুকু শুনেছি যে সিগন্যাল ম্যান যিনি ছিলেন তিনি ট্রেনটা থামানোর চেষ্টা করেছেন। বিনিয়োগ উৎসাহিত করতে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বাড়তে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহের পরিমাণ।
আর নতুন এ মুদ্রানীতিতে উচ্চতর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন আর সহনীয় মুদ্রাস্ফীতি ধরে রাখার বিষয়টিও প্রাধান্য পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক বাজারে টাকা শক্তিশালী হওয়ায় রপ্তানি বাণিজ্য ধরে রাখার স্বার্থে ডলারের বিপরীতে টাকার আলাদা মান নির্ধারণের দাবি রপ্তানিকারকদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রতি অর্থবছরের বাজেট পাশের পর দুবার মুদ্রানীতি ঘোষণা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক শীঘ্রই ঘোষণা করতে যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি। আর এবারেও মুদ্রানীতিতে গুরুত্ব থাকছে সরকারের কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিষয়টি। মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রেখে যত রকম গ্রোথ সাপোর্টিভ মেজার আমরা নিতে পারি বা বিনিয়োগকে সমর্থন করে দিতে পারি সেইভাবে আমরা মুদ্রানীতি নিই। সে একই ধারাবাহিকতায় এবার বাজেট ঘোষণার পর আমরা মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি আগামী সপ্তাহে। সর্বশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের পরিমাণ নির্ধারণ করা ছিল 14.8%। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে তা এরই মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 16.4%, যা 2016-17 অর্থ বছরে আরো বাড়বে বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী। যে মুদ্রানীতি আসছে সেই মুদ্রানীতিতে আমি বিশ্বাস করি প্রাইভেট সেক্টরের জন্য অন্তত 16-17% আমরা মুদ্রার ব্যবস্থা রাখবো এবং এটাকে আরো এক্সপানশনের জন্য আমরা তৎপর থাকবো। এদিকে ব্যবসায়ীরা বলছেন ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকরা। তাই আসছে মুদ্রানীতিতে রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দিতে ডলারের বিপরীতে টাকার বিশেষ মান নির্ধারণের দাবি তাদের। মুদ্রা যতই স্ট্রং হয়ে যাবে এগেইনস্ট মাই কম্পিটিশন কান্ট্রিজ, এই যে একটা অ্যাডিশনাল প্রেশার এক্সপোর্টাররা নিচ্ছেন, সরকারকে খেয়াল রাখতে হবে তো রপ্তানির এই প্রেশারটা মুদ্রানীতির মাধ্যমে কোনো না কোনো একটা মেকানিজম করে এক্সপোর্টারদেরকে সাহায্য করতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম থাকা এবং অভ্যন্তরীণ বাজারের অবস্থা ভালো থাকার সুযোগকে কাজে লাগিয়ে মূল্যস্ফীতি কমে আসার ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিলেন এই অর্থনীতি বিশ্লেষক। বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি যে উপযুক্ত সময় হচ্ছে 10% অ্যারাউন্ড একটা এক ধরনের ইনফ্লেশন এক্সপেকটেশন আছে বাংলাদেশে, সেটাকে ভেঙে দেওয়া, এটাকে 10 থেকে কমে 5-এ নিয়ে আসা এবং পারতপক্ষে আরো নিচে নিয়ে আসা। সবশেষ মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 6.2% ধরে সরকারি খাতের জন্য ঋণ প্রবাহ ছিল 18.7%, আর এই সময় জিডিপি প্রবৃদ্ধি ধরা হয় 7%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাড়ির মালিকরা ভাড়াটিয়ার তথ্য সম্বলিত ফর্ম যথাযথভাবে না দেয় পুলিশের এই কার্যক্রমটি সফলতার মুখ দেখতে পাচ্ছে না। পুলিশ বলছে বাড়ির মালিকদের অসহযোগিতার কারণে তাদের এই উদ্যোগে গতি পাচ্ছে না। তবে তথ্য সংগ্রহে পর্যাপ্ত প্রচারণার অভাবকে দায়ী করছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। চলতি বছরের 19 ফেব্রুয়ারি বাড্ডার সাতারকুল এলাকার একটি বাসা থেকে আটক করা হয় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে। আটককৃতদের তথ্যের সূত্র ধরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর একটি বাসায় পুলিশ সন্ধান পায় বোমা তৈরির কারখানার। দুটি ঘটনাতেই পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি বাড়ির মালিকেরা। অন্যদিকে মিরপুরের শাহ আলীর আরও একটি বাসা থেকে গ্রেনেড ও বিস্ফোরক সহ জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এক্ষেত্রেও ছাত্র পরিচয়ধারী 7 জনের সম্পর্কে কোনো তথ্য ছিল না বাড়ির মালিকের কাছে। সবশেষ গুলশানের হলি আর্টিজানে হামলাকারীরাও রাজধানীর বসুন্ধরা এবং শেওড়াপাড়ায় বসবাস করলেও তথ্য দিতে পারেননি বাড়িওয়ালারা। প্রতিটি ঘটনায় হামলাকারীরা কয়েকজন মিলে বাসা ভাড়া নিয়ে গোপনে জঙ্গি কার্যক্রম পরিচালনা করত। আর এই ঘটনাগুলোতে ভুক্তভোগী মেসের বাসিন্দারা তথ্য সংগ্রহের সুফল সম্পর্কে জানানোর জন্য আরও বেশি প্রচারণার আহ্বান জানান। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। ন্যাশনাল আইডি কার্ড এবং অন্যান্য আরো সমস্যা আরো ডিটেইলস দিতে হয়েছে। সরকার যদি প্রচারণা ভালোভাবে করে তাহলে অবশ্যই সকলে এটা নিবে, কারণ সবাই চায় যে নাগরিক হিসাবে একটু নিরাপত্তাটা বেশি পাবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যাওয়াকে বাড়িওয়ালাদের অজ্ঞতা হিসেবে মনে করেন অনেক বাড়ির মালিক। ব্যক্তিগত তথ্য তো আমাদের কাছে সব আছে, ছবি সহ গার্জেনের ছবি সহ আমাদের কাছে আছে এবং থানার যে ব্যক্তিগত তথ্য যে ডাটাটা দিয়েছে আমরা এটা পূরণ করছি। পুলিশ বলছে বাড়ির মালিকদের সহযোগিতার অভাবে তথ্য সংগ্রহের কার্যক্রমে গতি আনা যাচ্ছে না। কোন ব্যক্তিকে তিনি ভাড়া দিচ্ছেন, তার পেশা কি, তার বয়স কি, এইগুলো টোটাল সমস্ত তথ্য যদি আমাদের কাছে দেয়, প্রয়োজনে আমরা নিজেরাও তাদের হয়ে যাচাই করে দিতে পারি, যাতে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ পাশাপাশি শনাক্তকরণে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে। পুলিশের সবশেষ তথ্য অনুযায়ী রাজধানীতে বিলিকৃত 20,15,374টি ভাড়াটিয়া নিবন্ধন ফর্মের মধ্যে সংগ্রহ করা হয়েছে 18,04,319টি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর গুলশান বনানী আবাসিক এলাকায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এছাড়া রাজধানী সহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের আবাসিক এলাকা থেকে অনুমোদনবিহীন রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব আব্দুল মালিক। গতকাল সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি একথা বলেন। সারা দেশে প্রায় 13,500 অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে নিতে নোটিশ পাঠানোর কথাও জানান তিনি। এছাড়া সরিয়ে না নেওয়া হলে তাদের লাইসেন্স বাতিল ও জরিমানা করা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্লট নিয়ে সেখানে দোকান চালাবেন, ব্যবসা করে যাবেন, এটা হওয়ার কথা না। যে ধরনের প্রতিষ্ঠানই তারা করুক, সেই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই যদি অনুমোদন না থাকে সেগুলো সরাতে হবে, ভেঙে ফেলতে হবে। আমরা এই জন্য কাউকে ছাড় দেব না। আবাসিক প্লটে রাজনৈতিক দলের অফিস, সেটা তো অনাবাসিক কাজ হয়ে গেল, সেখানেও চিঠি যাবে। এই ধরনের কাজে ব্যবসায়ের সাথে যারা আছেন তারা দয়া করে ইমিডিয়েট নিজ অবস্থান থেকে এটা সরিয়ে ফেলেন, না হলে আমরা আইনানুগভাবেই কিন্তু আমরা তাদের উচ্ছেদ করে ফেলবো, তাদের সরিয়ে দেব, লাইসেন্স বাতিল করা হবে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন এসব অঞ্চলে প্রায় 10,000 পরিবার। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে 5 শতাধিক কাঁচা ঘরবাড়ি, ডুবে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাধ্য হয়ে নৌকায় করে চলাচল করছেন দুর্গত এলাকার মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট। এতে মানবেতর দিন কাটাতে হচ্ছে তাদের। তাই ত্রাণ সহায়তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বানভাসী এসব মানুষ। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ত্রাণ সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। আমরা বাড়িঘর নিচে গিয়ে এই রাস্তাঘাট এখন বন্ধ, স্কুলের ছেলে মেয়েরা যাইতে পারে না। ভাত খাইয়া দিনে বাঁচবো আমরা এই জনাই। বাড়ির সাইডে পানি মাটি ভাঙিয়ে নিতেছে, কি গরু বাছুরে ঘাস খাইতে পারে না। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুতের জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে বলেছি, তারা এটি করছেন। আমরা তাদের সহায়তার জন্য উপজেলা পরিষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তার ব্যবস্থাও করতে পারবো বলে আশা করছি। ভারতের আসাম থেকে পাহাড়ি ঢলে যমুনার পানিতে ভেসে আসা বন্য হাতিটি এখন রয়েছে সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চলে। গত 2 দিন হলো হাতিটি সেখানে অবস্থান করলেও উদ্ধার তৎপরতা শুরু করেনি বন বিভাগ। হাতির তাণ্ডবে আতঙ্কে আছে স্থানীয় মানুষ। তবে প্রশাসন বলছে বন্য হাতি থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করার পাশাপাশি এটিকে উদ্ধারের জন্য বন বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবি নিয়ে রিঙ্কু কুন্টুর রিপোর্ট। মঙ্গলবার সকালে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জ আসে বন্য হাতিটি। আশ্রয় নেয় জেলার কাজীপুর উপজেলার চরছিন্না গ্রামে। এরপর থেকে ভয়ে আর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় চরের মানুষ। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে জমির ফসল, বাড়ি ঘর, ফল ফল নিয়ে আমরা খুব বিপদে আছি। ভয়ের ঠেলা ফল ফল বাইরে বেড়া হইতেছে না, ধরতেও পারতেছি না, আমরা দৌড়াইতেও পারতেছি না, খেতেও দিয়ে হইতেছি না, কোন দিক যাইতেছে না, খালি এখানে ঘুরতেছে। আমরা দাবি জানাতে যে সরকার থেকে কোনো লোক আসা হাতি দিয়ে যে কোনো ব্যবস্থা করে এখান থেকে সরাই নিয়ে যাক। হাতির তাণ্ডব ঠেকাতে এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাতে স্থানীয় লোকালয়ে হাতি প্রবেশ করতে না পারে সেজন্য আমরা মাইকিং এর মাধ্যমে এলাকায় জনসচেতনতা ব্যবস্থা করছি। আর ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলে স্থানীয় জনগণকে নিয়ে সেখানে একটি ভিডিপি পার্টি গঠন করেছি। হাতিটি উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বন বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। বন বিভাগের মাধ্যমে ইন্ডিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তারা এসে এই হাতিটি তাদের এবং তারা এটা উদ্ধার করে নিয়ে যাবে। 26 জুন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে নদী স্রোতের সাথে বাংলাদেশে প্রবেশ করে হাতিটি। এরপর থেকেই বিভিন্ন জেলার লোকালয়ে বিচরণ করে বেড়াচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জল আছে যেখানে, মাছ চাষ সেখানে, এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। গতকাল যশোরের কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা ও হ্যাচারি মালিক সমিতির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে পিরোজপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর রিজার্ভ পুকুর এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া পটুয়াখালী, মেহেরপুর, খাগড়াছড়ি, নেত্রকোনা, সাতক্ষীরা, পাবনা ও লক্ষ্মীপুরে আলোচনা সভা, র্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। এককভাবে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব নয় উল্লেখ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্সের বৈঠকে গুলশান হামলার স্বচ্ছ তদন্তের দাবি করেন বার্নিকাট। জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আছে জানিয়ে তিনি বলেন, এজন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার পর যেন বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমেরিকান চেম্বার এবং এফবিসিসিআইকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করারও তাগিদ দেন বার্নিকাট। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, আমরা যে প্রযুক্তি সহায়তা দিতে চাচ্ছি তা কেবল জঙ্গিবাদ মোকাবেলায় সহযোগিতামূলক। দুঃখজনকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের অভিজ্ঞতা অনেক পুরানো। আমরা মনে করি এ বিষয়ে আমরা অনেক অভিজ্ঞ। কোনো রাষ্ট্রের পক্ষে একা এ ধরনের সংকট মোকাবেলা করা সম্ভব নয়। দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কমলদের কাছে। তিনি আছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরে। কমল, কি খবর সেখানকার? কিন্তু কন্টেনার এবং জাহাজ জট কমানো যাচ্ছে না, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি আজ 36,357টি ধারণ ক্ষমতা সম্পন্ন, আর চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রায় 35,000-এর বেশি কন্টেনার কিন্তু রয়ে গেছে। এছাড়া বন্দরের বহির্নোঙর এবং প্রধান জেটিতে কিন্তু জাহাজ রয়েছে 75টি। অর্থাৎ জানেন যে আপনার 36,000 টিউজের ধারণ ক্ষমতা সম্পন্ন বন্দরে কিন্তু 30% জায়গা খালি রাখতে হয় বিভিন্ন স্টেশন ক্যারিয়ার বা ট্রেন যেগুলো রয়েছে বা ট্রাক লরি যেগুলো সে চলাচলের জন্য। কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ রয়েছে প্রায় 100 ভাগের কাছাকাছি কন্টেনার রয়েছে। আমরা দেখতে, বিশেষ করে আপনারা জানেন চট্টগ্রামে এবার কিন্তু বন্দরের বাজেট এবং ঈদ দুটো কিন্তু একই সময় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জট সৃষ্টি হয়েছে বলে বন্দর কর্মকর্তারা দাবি করছেন। তারা বলছেন মূলত বিশেষ করে ঈদের আগে এবং বাজেটের আগে বাংলাদেশে কিন্তু আমদানির পরিমাণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও ব্যাপক আমদানি হয়েছে। আর এই দুটি পর্যায়ে যেহেতু একসাথে হয়েছে সে কারণে কিন্তু এই কন্টেনার জট এবং জাহাজ জট দেখা দিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি 75টি জাহাজ অবস্থান করছে। এর মাঝে বহির্নোঙর রয়েছে 56টি জাহাজের থেকে 26টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে, আর 30টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। আর এর মধ্যে আমরা কন্টেনার বাহী জাহাজ দেখতে পাচ্ছি 28টা, অর্থাৎ সবচেয়ে বেশি কন্টেনার বাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে। এছাড়া কার্গো ভেসেল রয়েছে 21টি, খাদ্য পণ্যবাহী জাহাজ রয়েছে 7টি এবং সারবাহী জাহাজ রয়েছে 5টি, সিমেন্ট ক্লিংকার বাহী জাহাজ রয়েছে 11টি, চিনিবাহী জাহাজ রয়েছে 2টি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 24 ঘন্টায় প্রায় তারা 6,405 কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে 3,884 কন্টেনার এবং বিভিন্ন জাহাজে তারা তুলে দিয়েছে 2,521 কন্টেনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে প্রায় তারা যেহেতু এখন বেশি কন্টেনার রয়ে গেছে সে কারণে কিন্তু প্রায় 4,000-এর বেশি খালি কন্টেনার বন্দরে অবস্থান করছে। এর মধ্যে তারা চেষ্টা করছে 3,851টি তারা কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে তারা গত 24 ঘন্টায়, এবং আজও তারা প্রায় 3,000-এর বেশি কন্টেনার ডেলিভারি দেওয়ার জন্য তারা কাগজপত্র সম্পূর্ণ করছে। অর্থাৎ বলা যায় বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই কন্টেনারগুলো ডেলিভারি দিয়ে তারা যেন বন্দরটি খালি করতে পারে, অপরদিকে যে খালি কন্টেনারগুলো রয়েছে সেগুলো যেন তারা জাহাজের মাধ্যমে অন্যান্য দেশে পাঠাতে পারে সে ধরনের ব্যবস্থা নিয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা চেষ্টা করছে যত সম্ভব এই বন্দরের জাহাজ জট কিংবা কন্টেনার জট সমাধান করে বন্দরটিকে সচল রাখার জন্য তারা মূলত চেষ্টা করছেন। তবে রাজনৈতিক পরিস্থিতি যেহেতু এখনো অনুকূল রয়েছে এবং আবহাওয়া অনুকূলে সেখানে তারা সফল হবেন বলে তারা আশা করছেন এবং বন্দর কর্মকর্তারা বলছেন যদি আবহাওয়া এরকম অনুকূলে থাকে তারা 2-1 দিনের মধ্যে তারা হয়তো এই কন্টেনার জট কিংবা জাহাজ জট অনেকটা সমাধান হয়ে আসবে। তো ইমতিয়াজ, এখন পর্যন্ত আমার কাছে এ ছিল দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের খবরাখবর জানাতে বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। চলে যাচ্ছি পরের খবরে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেল লাইন স্থাপন সহ মোট 5টি ক্রয় প্রস্তাব ও একটি সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর ব্যয় ধরা হয়েছে 28,057 কোটি টাকা। গতকাল মন্ত্রিপরিষদের সভাকক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি। G2G ভিত্তিতে চীনের অর্থায়নে গ্রহণ করা 27,652 কোটি টাকার রেল সংযোগ প্রকল্পটির কাজ পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে পটুয়াখালীর আন্ধারমানিক নদীর উপর ব্রিজ নির্মাণ, ডিএমপি ফার্টিলাইজার কোম্পানির ফসফরাস অ্যাসিড ও বিডিসির জন্য এমপিও সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সেখানে মোট 6টা প্রস্তাব উত্থাপিত হয়েছে। G2G ভিত্তিতে চীনা অর্থায়নে বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেল সংযোগ শীর্ষক অনুমোদিত প্রকল্প দলিলের সংস্থান অনুযায়ী ঢাকা হতে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে প্যাকেজ নাম্বার WD1 অন্তর্ভুক্ত কাজসমূহ সরাসরি ক্রয় প্রস্তাবের পদ্ধতিতে বাস্তবায়নের ক্রয় প্রস্তাব অনুমোদন সংক্রান্ত নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে রাজধানীর প্রায় 90% চালক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর এয়ারপোর্ট রোড হোটেলের রেডিসনের সামনে অনুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটি এর মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে অংশ নিয়ে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সঠিকভাবে বোঝাতে সক্ষম হলে জনগণকে আইন মানানো সম্ভব। শুধু চালক নয়, সবাইকে আইন মেনে চলাচলের পরামর্শও দেন মন্ত্রী। অভিযানে বিভিন্ন অভিযোগে 22 জন চালকের বিরুদ্ধে এবং 22,600 টাকা জরিমানা করা হয়েছে। এখন রেজাল্ট আপনি দেখুন, এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি হেলমেট ছাড়া এবং 3 আরোহী একটা মোটরসাইকেলও পাই। ঢাকার আশেপাশেও কন্ট্রোলের মধ্যে চলে আসছে। আমি চট্টগ্রামেও অভিযান জোরদার করতে বলেছি। আমাদের দেশের জনগণ কথা শুনে না, এ কথা ঠিক নয়। আমরা যদি ঠিকমতো কাউন্সিলিং করতে পারি, মোটিভেট করতে পারি আইন মানার জন্য, তাহলে কিন্তু আমরা এই আইন মানাতে পারি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন আইরিন চলাকালে বোমা তৈরির সরঞ্জাম সন্দেহে 2.5 কেজি ওজনের একটি কুরিয়ার পার্সেল আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতকাল খালাসের আগে তল্লাশিতে পার্সেলটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, মিথ্যা তথ্য দিয়ে পার্সেলটির ডকুমেন্ট হিসেবে খালাসের চেষ্টা করা হয়েছিল। সন্দেহজনক হয় এটি তল্লাশি করা হয়। এ সময় পার্সেলের ভেতর থেকে বিভিন্ন সার্কিট বোর্ড, ব্রিজ ও তার এলোমেলো অবস্থায় পাওয়া যায়। সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে পার্সেল বহনকারী সেন্ডেফ এজেন্ট তমা ট্রেডের প্রতিনিধি কোনো সদুত্তর দিতে পারেনি। তবে বোমা তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহার হতে পারে এমন সন্দেহে পার্সেলটি আটক করে কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও অনুসন্ধান ও তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শরিয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আরিফ। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রেক্সিটের পর চলতি বছর এবং আগামী বছরের জন্য বিশ্বের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 2016 সালের জন্য 3.1 এবং 2017 সালের জন্য 3.4% বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আর্থিক এ সংস্থাটি। সংস্থাটি বলছে, ব্রেক্সিটের কারণে বিনিয়োগ আস্থা সহ অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোজোন এবং জাপানের আর্থিক অবস্থা কিছুটা ইতিবাচক পর্যায়ে থাকলেও ব্রিটেনেরও চলতি বছর প্রবৃদ্ধি কমবে বলে মনে করছে সংস্থাটি। ইউরোপের দেশগুলোর সাথে নতুন করে বাণিজ্য চুক্তি করতে হবে ব্রিটেনকে, যার সুফল খুব জলদি ব্রিটেন পাবে না বলে মনে করছে IMF। ব্রেক্সিট ইস্যু নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে খোলাখুলি আলোচনায় বসতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার থেরেসা জানিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম কোনো EU দেশ ভ্রমণ নিয়ে খুবই আগ্রহী তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে থেরেসা মের এই সফর খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে জার্মান চ্যান্সেলর ঘোষণা দিয়েছেন, ব্রিটেন অবাধ চলাচল সুবিধা না দিলে EUর একক বাজার তাদের স্থান দেওয়া হবে না। আর EU বাজার হারালে দুর্বল অর্থনীতি নিয়ে আরও ভুগতে হবে ব্রিটেনকে। কিন্তু ব্রিটেনের EU থেকে বেরিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই শরণার্থীদের দেশে প্রবেশ ঠেকানো। মার্কেলের সাথে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাথে আলোচনা করবেন তিনি। এদিকে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথেও সাক্ষাৎ করেছেন থেরেসা। লন্ডনে বৈঠকের পর থেরেসার পররাষ্ট্রনীতির প্রশংসা করে কেরি জানিয়েছেন, ট্রান্স আটলান্টিক পার্টনারশিপের চুক্তি আরও জোরদার করতে সম্মত হয়েছেন তারা।
এদিকে কেরির সাথে বৈঠকের আগে প্রথমবারের মতো নিজের মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করছেন তিনি। বৈঠকের পর তিনি জানান যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পরমাণু হামলা চালাতে একমত হয়েছেন তারা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা। বিক্ষোভকারী শ্রমিক ও বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায় বেতন ভাতা ঘন্টায় $15 বৃদ্ধি ও শ্রমিক ইউনিয়নের দাবি জানিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। এই বিমানবন্দরের বেশিরভাগ শ্রমিক অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে ফিলাডেলফিয়ার বিমানবন্দরের বেশিরভাগ শ্রমিক আফ্রিকান বংশোদ্ভূত। এদের বেশিরভাগই দরিদ্র এবং এদের বসবাস দরিদ্রসীমার অনেক নিচে বলে জানিয়েছে গণমাধ্যম। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত সকাল থেকে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে এখন আমরা যে তিনটি সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেই তিনটি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি। অর্থাৎ সকাল থেকে ডিএসই এক্স ইন্ডেক্সের কথা যদি আমি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই সূচকটি এখন পর্যন্ত 14 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং অবস্থান করছে 4568 পয়েন্টে। আমাদের একই অবস্থা দেখতে পাচ্ছি ডিএসই সরিভিত্তিক সূচক, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2.58 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1118 পয়েন্টে। আমরা যদি ডিএসই 30 ইন্ডেক্স অর্থাৎ ডিএসই বাছাই যে সূচক রয়েছে সেখানে যদি আমরা দেখি, এখানেও 6.56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1786 পয়েন্টে। এখন পর্যন্ত যদি আমরা লেনদেনের পরিমাণ দেখি টাকার অঙ্কে, তাহলে দেখতে পাচ্ছি মাত্র 95 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বাড়ার তালিকায় রয়েছে 134টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 62টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে এবং এখন পর্যন্ত দর কমেছে প্রায় 73টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে। আমরা যদি লেনদেনের সূচকটা একটু দেখে নিই, অর্থাৎ গ্রাফিক্যাল চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর থেকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই সূচক এগিয়ে যায় এবং সেই ধারা অব্যাহত থাকলেও বেলা 11:40 পর থেকে কিন্তু সেই ধারা আবার কিছুটা নেতিবাচক দিকে ঘুরে দাঁড়াচ্ছে। আমরা যদি এখন টপ 20 শেয়ারের তালিকা দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বর অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 86 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন 86 টাকা 40 পয়সা। যদি প্রতিষ্ঠানটি 84 টাকা 60 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তালিকার 2 নম্বর অবস্থান করছে আইপিডিসি। এই প্রতিষ্ঠানটি 27 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 27 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 27 টাকা 10 পয়সায়। এমজেএল বিডি রয়েছে তালিকার 3 নম্বরে। প্রতিষ্ঠানটি 104 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 106 টাকায় সর্বোচ্চ দর এবং 103 টাকায় আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। আমরা যদি তালিকার 4 নম্বরে দেখি, তাহলে অবস্থান করছে বিএসআরএম লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 160 টাকায় সর্বোচ্চ দর এবং 161 টাকা 60 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে কিন্তু তালিকায় 4 নম্বর অবস্থান করছে এবং 158 টাকায় সর্বনিম্ন দর নিয়ে প্রতিষ্ঠানটি 4 নম্বর অবস্থান করছে। তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছে একমি ল্যাব। এর প্রতিষ্ঠানটি 121 টাকায় সর্বশেষ লেনদেন এবং 122 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দরে আমরা এই প্রতিষ্ঠানটির লেনদেন দেখতে পাচ্ছি। যদিও প্রতিষ্ঠানটি 121 টাকায় সর্বনিম্ন দরে আজকের এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 6 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানটি 58 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 58 টাকা 50 পয়সায় এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 56 টাকা 90 পয়সায় প্রতিষ্ঠানটি কিন্তু সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 7 নম্বরে যদি দেখি আমি, তাহলে দেখতে পাচ্ছি ইসিএ কেবল রয়েছে তালিকার 7 নম্বরে। প্রতিষ্ঠানটি 154 টাকায় সর্বশেষ লেনদেন এবং 158 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে এই প্রতিষ্ঠানটি কিন্তু সর্বোচ্চ লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। যদি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 145 টাকা 50 পয়সায়। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 8 নম্বরে। প্রতিষ্ঠানটি 153 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 154 টাকা 80 পয়সায় দর নিয়ে কিন্তু এটি এখন পর্যন্ত তালিকার 8 নম্বরে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি 152 টাকায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। আমরা যদি দেখি অলিম্পিক রয়েছে তালিকার 9 নম্বরে। প্রতিষ্ঠানটি 348 টাকায় সর্বোচ্চ লেনদেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 348 টাকায় এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে তালিকার 10 নম্বরে। প্রতিষ্ঠানটি 9 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে এবং 9 টাকা 70 পয়সা সর্বোচ্চ দরে এবং 9 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। লিনবিডি রয়েছে তালিকার
11 নম্বরে প্রতিষ্ঠানটি 1483 টাকা সর্বশেষ লেনদেন এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটি 1483 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দর 1475 টাকা। আমরা যদি দেখি তালিকার 12 নম্বরে এটি একটি ব্যাংকের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটি 33 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 34 টাকা সর্বোচ্চ দর এবং 33 টাকা 50 পয়সায় আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সর্বনিম্ন দর নিয়ে তালিকার 12 নম্বর অবস্থান করছে। তো মোটামুটি ঢাকার স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত আমার হাতে থাকা লেনদেনের পরিস্থিতি ছিল এরকমটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। অর্থ পাচার মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড আপিল বিভাগের, সাজা পরোয়ানা জারি। ব্যবসায়িক বন্ধু মামুনের 7 বছরের দণ্ড বহাল। বিনিয়োগ উৎসাহিত করতে অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বাড়তে পারে বেসরকারি খাতে ঋণের পরিমাণ, প্রাধান্য পাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন এবং সহনীয় মুদ্রাস্ফীতি ধরে রাখা। ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেনি বেশিরভাগ বাড়ির মালিক বলছে পুলিশ, তবে প্রচারণার ঘাটতিকে দোষ দেন ভবন মালিক ও ভাড়াটিয়ারা। এবং টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের 2টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী 10,000 পরিবার, ডুবে গেছে ফসলে মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। এই ছিল সময় বাড়িতে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।